পদ্মা সেতু চালুর পরও দক্ষিণাঞ্চলে গড়ে উঠছে না কাঙ্ক্ষিত শিল্প কারখানা, বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ, খালি পড়ে আছে বেসিক শিল্পনগরীর বেশিরভাগ প্লট। আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদীতে জাটকা শিকার, নিষিদ্ধ জালে ধরা মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই, হুমকিতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা। এবং পিরোজপুরে অর্ধশত সরকারি বেসরকারি ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে কর্মকর্তা কর্মচারীরা। মেরামতেও ঠিক না হলে অপসারণ করবে গণপূর্ত বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাদ। পদ্মা সেতু চালু হওয়ার পরও দক্ষিণাঞ্চলে গড়ে উঠছে না কাঙ্ক্ষিত শিল্প কারখানা, সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ। গ্যাস সংযোগ, রেল লাইন স্থাপনের দাবি দীর্ঘদিনের। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন বলেও জানান বিনিয়োগকারীরা। অপূর্বপুর রিপোর্টে বিস্তারিত। দেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগের মাইল ফলক স্থাপন করেছে পদ্মা সেতু। বরিশাল বিভাগের অর্থনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এই সেতুর মাধ্যমে। তবে এই সম্ভাবনার কাঙ্ক্ষিত সুফল মিলছে না। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি এ অঞ্চলে। বেসিকের প্লট সহ পদ্মা পার হয়ে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত অনাবাদি জমি পড়েই আছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। বিনিয়োগকারীদের অভিযোগ, গ্যাস সংযোগ না থাকা, মহাসড়ক সংকুচিত সহ ব্যবসা বান্ধব না হওয়াতেই বরিশাল শিল্পে বঞ্চিত। এটি একটি অপার সম্ভাবনার জায়গা, ঠিক বলেছেন, কিন্তু এখানে আপনার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দ্বীপ জেলা ভোলায় মিলেছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। এখানে উৎপাদিত প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। তবে গত 2 দশকে হাতে গোনা নামে মাত্র কয়েকটি কারখানা দাঁড়ালেও কোনো বিস্তার নেই। সরকারের গাফিলতির কারণেই ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে না। পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর ও 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। অন্যদিকে সম্ভাবনার দুয়ার খুলেছিল পিরোজপুরেও। পদ্মা ও বেকুটিয়া সেতু চালু হওয়ায় শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা গড়ে উঠবে এমন আশায় বুক বাঁধলেও এখন পর্যন্ত হয়নি নতুন কোনো প্রতিষ্ঠান। এদিকে পদ্মা সেতু চালুতে ঝালকাঠি জেলা সদরের আলোচিত বাসন্ডা নদী পাড়ের বাজারে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিলেও বাস্তবে ভিন্ন চিত্র। প্রায় অর্ধেক লবণ কারখানাই বন্ধ। পদ্মা সেতু আমাদের কোনো কাজে আয় না, আর আমাদের ঝালকাঠি মোকাম নষ্ট হয়ে গেছে। লবণের মিল আসলে 25-30টা, ওখান থেকে বন্ধ হয়ে গেছে 10-15টা। বরিশাল বিভাগের 6 জেলার 6টি বেসিক শিল্পনগরীতে 977টি প্লট রয়েছে। এখানে চালু আছে 338টি ইউনিট, এখনো খালি অর্ধেকেরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে পিরোজপুর শহরে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া, পটুয়াখালীতে আছেন মনির হোসেন বাদল এবং ভোলায় আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি প্রথমে যাচ্ছে জিয়ার কাছে। অন্যতম একটি নদী বেষ্টিত জেলা পিরোজপুর জেলা। এই জেলাতে প্রায় 17 লক্ষ মানুষের বসবাস। তো এই অঞ্চলটির পিরোজপুর জেলাটি 7টি উপজেলা দ্বারা বেষ্টিত। এখানে প্রায় 11টি নদী রয়েছে। তো এতদিন এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে ঢাকার সাথে তারা পুরোটাই বিচ্ছিন্ন ছিল। তো পদ্মা সেতু এবং বেকটিয়া সেতু চালু হওয়ার পরে এই অঞ্চলের মানুষ ভেবেছিল যে এই এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কল কারখানা হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে কয়েক বছর অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন এখন পর্যন্ত পিরোজপুরের জেলাতে লাগেনি, যার ফলে এখানে যে বেকার যুবক যুবতীরা রয়েছে তারা আসলে হতাশ যে কোনো ধরনের কোনো কর্মসংস্থান তাদের তৈরি না হওয়ার কারণে তারা আসলে বেকার রয়ে গেছে। এবং এই অঞ্চলে যে ঢাকার সাথে আগে প্রায় আসা যাওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লাগতো, কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে এখানে 3.5 থেকে 4 ঘন্টা সময়ের ভিতরে ঢাকা যাওয়া যায়। তো এই অঞ্চলে মানুষ ভেবেছিল যে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে হয়তো এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কলকারখানা, মিল ফ্যাক্টরি না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ আসলে হতাশ। তো ব্যবসায়িকদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেছে যে এই অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ চালু না হলে এখানে আসলে শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা আসলে করা সম্ভব হবে না। তো তারা আসলে বলতেছে যে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ যদি এই দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরে আনা যায় তাহলে হয়তো ব্যবসায়ীরা এখানে
শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা এনে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করতে পারবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে। তো এই ছিল পিরোজপুর থেকে আমরা যাচ্ছি মনির হোসেন বাদলের কাছে, পটুয়াখালী। বাদল। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু। যদিও এই কয়েক বছর হলো পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, কিন্তু আসলে এই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরও, চালু হওয়ার পরও কিন্তু এই দক্ষিণের সর্বশেষ জেলা পটুয়াখালীতে কিন্তু কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। আসলে এই শিল্প কারখানা গড়ে না ওঠার কারণে যে পটুয়াখালী যে বড় বড় শিল্প উদ্যোক্তারা রয়েছে, আমি এই অনেক শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে শিল্প কারখানা গড়ে ওঠার মূল যে জিনিসগুলো দরকার সেটি হলো সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, মানে যাতায়াত ব্যবস্থা। এরপরে হলো গ্যাস সংযোগ। যদি গ্যাস সংযোগ এবং যাতায়াত ব্যবস্থা ভালো হয় সেখানে শিল্প কারখানা গড়ে ওঠে। যদিও এখানে আপনি জানেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পায়রা বন্দর রয়েছে। এছাড়া যে এই যে পায়রা বন্দরকে ঘিরে এখানকে একটা ইপিজেড তৈরি করা হচ্ছে, যদিও অধিগ্রহণ চলছে। আর এই ইপিজেডটা চালু হলে এখানে হয়তো যারা শিল্প উদ্যোক্তারা রয়েছে তারা জমি নিবেন এবং এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে, এমনটাই আশা করছে এখানকার স্থানীয়রা। তবে যারা শিল্প কারখানা গড়ে তৈরি করবেন তাদের সাথে কথা বলা হয়েছে, তারা যে জিনিসটা জানিয়েছে যে তাদের একটি চাওয়া যে গ্যাস সংযোগ, গ্যাস এবং যদি আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় তাহলে এখানে শিল্প কারখানা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। যদিও আপনি জানেন যে দক্ষিণের জেলা চারপাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত এই দক্ষিণের জেলা পটুয়াখালীতে, এখানে কিন্তু আসলে পায়রা বন্দরকে ঘিরে বা অন্যান্য যে বড় বড় যে পায়রা তাপবিদ্যুৎ, তারপর বিভিন্ন যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানকার ঘিরে দীর্ঘদিনের মানুষের স্বপ্ন ছিল যে এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে এবং এই যে পটুয়াখালী যে বেকারত্ব রয়েছে এই বেকারত্বটা ঘুচবে, এমনটাই কিন্তু আশা করেছিল স্থানীয় যে যারা আছে যুবকরা। কিন্তু আসলে এই শিল্প কারখানা গড়ে না ওঠার কারণে কিন্তু এখানে যেহেতু সেই বেকারত্ব এখন পর্যন্ত ঘুচেনি, এখানে মানুষের কিন্তু সেই পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা এখানে হচ্ছে না। আর যেহেতু এখানে শিল্প কারখানা গড়ে না ওঠি তাহলে এখানকার মানুষ যারা বেকারত্ব রয়েছে এই বেকারত্বই থেকে যাবে। তবে এখানকার মানুষ যারা ব্যবসায়িক রয়েছেন এবং স্থানীয় জনগণ রয়েছে তাদের একটি চাওয়া এখানে শিল্প গড়ে উঠবে। যদিও পদ্মা সেতু চালু হয়েছে, এই পদ্মা সেতু চালু হওয়ার কয়েক বছর গেলেও কিন্তু এই সুফলতা কিন্তু আমরা পটুয়াখালী বাসী পাচ্ছি না। তবে এখানকে যদি শিল্প উদ্যোক্তা, শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে হয়তো এখানে বেকারত্ব ঘটবে। আরেকটা বিশেষ রয়েছে যে এখানে রাজনীতি একটি অস্থিতিশীলতা রয়েছে, এই রাজনীতি অস্থিতিশীলতা কেটে গেলে হয়তো এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, পটুয়াখালীতে গ্যাস সংযোগ আসবে, রেল যোগাযোগ আসবে, তখন হয়তো স্বাভাবিক বেকারত্ব এখানকার ঘুচবে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ খবর। এখন আমরা চলে যাব ভোলায়, সেখানে আছে সহকর্মী নাসিরউদ্দিন লিটন। পদ্মা সেতুকে ঘুরে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার মতো দ্বীপ জেলা ভোলার মানুষও ব্যাপক উন্নয়নের সম্ভাবনা দেখেছিল। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সম্পদে সমৃদ্ধ এই দ্বীপ জেলা ভোলার মানুষ এখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে এমন স্বপ্ন দেখেছিল, কিন্তু আসলে গত 2 বছরে তেমন কোনো স্বপ্নের বাস্তবায়ন আসলে এখানে হয়নি। আমরা জানি যে ভোলায় শাহবাজপুরের 9টি গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট যেখানে গ্যাসের জন্য ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে অনেক শিল্প কারখানা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এই সুযোগটা আসলে ভোলায় কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা আসবেন এমনটা আসলে ভোলার মানুষ প্রত্যাশা করেছিল, কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা পূরণের প্রধান বাধা মনে করছেন এখানকার ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা, যে ভোলা বরিশাল বৃষ্টি না হওয়ার কারণে 2013 সালে ভোলা বরিশালের বৃষ্টির সম্ভাব্যতা যাচাই করে এখানে তেঁতুলিয়া নদীর উপরে 6.5 কিলোমিটার একটি ব্রিজ নির্মাণের সরকারি সেতু মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছিল সেটা 2020 সালে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তারপরে নানা কারণে সেটা আর অনুমোদন হয়নি। আর ভোলার সে যে উন্নয়নের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাও কিন্তু ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে না। আসলে আমি করেছি ভোলা
বেসিক শিল্পনগরীতে। এই শিল্পনগরীতে এখন পর্যন্ত 93টি প্লট রয়েছে। এর মধ্যে উৎপাদনে আছে 34টি, উৎপাদনযোগ্য আছে 11টি, নির্মাণাধীন আছে 13টি, রুগ্ন আছে 3টি। এখানে যে বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসলে ওই অর্থে খুব একটা উৎপাদনে খুব অবদান রাখছে এমন কিন্তু না। এখানেও যারা রয়েছেন তারাও কিন্তু নানা রকম সংকটের মধ্যে রয়েছে। তো গ্যাস সমৃদ্ধ ভোলার উন্নয়নের স্বার্থে ভোলাবাসী, ব্যবসায়ী সহ সকলের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল ব্রিজটি নির্মাণ করা হবে, তত এখানকার গ্যাস দিয়ে শিল্প গড়ে তুলবে, এখানকার সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। তো এই ছিল ভোলার বেসিক শিল্পনগরী থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুর, পটুয়াখালী এবং ভোলায়। এদিকে বরিশাল অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে না ওঠার বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে নগরের কালীবাড়ি রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবায়দুল হক চাঁদ। সরাসরি যাচ্ছি সেখানে। এক পদ্মা সেতু বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলের সড়ক যোগাযোগের মাইল ফলক স্থাপন করেছে। কথা ছিল এই পদ্মা সেতুর পরপর অর্থনীতির গতিপথ পাল্টে যাবে এই অঞ্চলে। তবে কার্যত এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে উঠছে না, এ নিয়ে নানান অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের মাঝে। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা শুনবো বরিশাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জনাব এবায়দুল হক চান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানতেই চাচ্ছি কেন আপনারা বিনিয়োগ করছেন না, কেন শিল্প কলকারখানা গড়ে উঠছে না বরিশালে, প্রতিবন্ধকতাগুলো কোথায় রয়েছে? বিগত সরকারের সদিচ্ছার অভাব ছিল, তাদের মধ্যে এই বরিশালে কোনো শিল্প কারখানা গড়ে উঠুক সেই ব্যাপারে তারা কোনো সময় কোনো পদক্ষেপ নেয়নি। আমরা ভোলার গ্যাস বরিশাল সহ দক্ষিণ অঞ্চলে সরবরাহ করার জন্য দেড় দরবার করেছি। বরিশালের শুধু চেম্বার অফ কমার্স নয়, আপাময় জনগণ, সেই আমরা বাগেরহাট পর্যন্ত আমরা মিটিং করেছি। এদিকে মাদারীপুর, শরীয়তপুর সহ সমস্ত এলাকা আমরা মিটিং করেছি, কিন্তু আমরা গ্যাসটা পাই নাই। পদ্মা সেতু জন্য আমরা আন্দোলন করেছি, প্রায় 9টা ডিস্ট্রিক্ট আমরা একত্রে আন্দোলন করেছি পদ্মা সেতুর জন্য। আমরা পদ্মা সেতু পেয়েছি, কিন্তু পদ্মা সেতুর পরে আমরা এই যে 4-2 লেন রাস্তা, এটা এখনও বলবৎ রয়েছে। ওইটা 6 লেন করা প্রয়োজন। ওইটা প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টের ভয়তে অনেক মানুষ বিনিয়োগ করার জন্য চেষ্টা করে না বা চিন্তা করে না। এভাবেই অনেক কিছু আছে, যার জন্য আবার ব্যাংক সুদ এখন 12%। আমাদের দক্ষিণ অঞ্চলের আমাদের কৃষিভিত্তিক যদি কোনো শিল্প কারখানা গড়ে ওঠে তবে আমরা অনেক লাভবান হব। তারপর যদি গ্যাসটা যদি আমরা ভোলা থেকে গ্যাসটা পাই তবে আমরা অনেক উপকৃত হব, যে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, গ্যাসের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো। আমাদের সমুদ্র বন্দর আছে, পায়রা সমুদ্র বন্দর আছে, ওই জায়গায় আবার পটুয়াখালীতে আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে। আমাদের বিদ্যুতের সমস্যা নাই, আমাদের গ্যাসের সমস্যা নাই, আমাদের শুধু সরকারের সদিচ্ছা। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, বিগত দিনে আমরা যে সমস্যার মধ্যে ছিলাম সেই সমস্যাটা আপনারা সমাধান করেন। আমাদের এই আপনারা সরকারের সাথে কথা বলবেন, কিন্তু একটি প্রশ্ন করতে চাচ্ছি যে এখানকার চেম্বার অফ কমার্স গুলো কি করে? তারা তো ব্যবসায়ীদের নিয়ে কাজ করার কথা, কিন্তু কার্যত বরিশাল চেম্বার অফ কমার্সের বিষয়ে কিন্তু অভিযোগ রয়েছে তারা প্রকৃত অর্থে ব্যবসা বান্ধব নয়। আপনি এটা একদম ভুল কথা বলছেন। আপনি একজন সাংবাদিক, আপনি দেখেছেন এই পদ্মা সেতুর জন্য একটা কমিটি করেছে। আপনাদের সেই সাংবাদিকদের মধ্যে মিন্টু দাস ছিল, সে মরহুম, তাকে নিয়ে আমরা কমিটিটা করেছিলাম। সে ছিল সদস্য সচিব, আমি ছিলাম কনভেনার। সেই পদ্মা সেতু, সেই ভোলার গ্যাস, বরিশালের উন্নয়নের জন্য, বরিশালের টার্মিনালের জন্য, বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার জন্য আমাদের 7টা নদী পার হতে হইতো। সেই নদীগুলো পার হওয়ার জন্য, ব্রিজ করার জন্য আমরা আন্দোলন করছি আপনাদেরকে নিয়ে। আপনারা আমাদেরকে চেম্বারকে দোষ দিতে পারেন না, সরকারের সদিচ্ছা ছিল না, এইটাই হচ্ছে মূল কথা।
একদম একদম আমাদের সাথে বরিশাল চেম্বার অফ কমার্সের সভাপতি তিনি দাবি করেছেন যে সরকারের সদিচ্ছা থাকলেই কিন্তু আসলে এই অঞ্চলের যে এখন পিছিয়ে রয়েছে অর্থনীতির দিক থেকে, শিল্প কলকারখানার দিক থেকে, সেদিকটাতে আসলে এগিয়ে যাবে। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। প্রতিষ্ঠার 2 দশকে বরিশাল নগরীতে গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। আবর্জনা অপসারণে নেই প্রযুক্তির ব্যবহার। এ কারণে পরিবেশ দূষণের সঙ্গে বাড়ছে নানা রোগে আক্রান্তের সংখ্যাও। এমনকি ডাম্পিং স্টেশনের আশপাশের এলাকার মানুষ বসবাস করছেন অন্যত্র। তবে সবকিছু জানলেও কোনো আশার বাণী শোনাতে পারেনি কর্তৃপক্ষ। সুজয় দাসের ছবিতে অপূর্ব আরও একটি রিপোর্ট। সাথ করে বাড়ির নাম শান্তিনীর রাখলেও জীবন তাদের অশান্তিতে উষ্ঠাগত হচ্ছে। অনেক দিন পর্যন্ত এই ময়লা খোলা যাবার কথা শুনি, ময়লা খোলা কখনো যায় না। বরিশাল সিটি কর্পোরেশনের তথ্য মতে শহরের 30টি ওয়ার্ডের বর্জ্য প্রতি রাতে ট্রাক ভর্তি করে আনা হয় নগরীর কাউনিয়া এলাকার ডাম্পিং স্টেশনে। তবে আধুনিক প্রযুক্তির অভাবে বেগ পেতে হয় বর্জ্য ব্যবস্থাপনায়। আমরা কালেকশন করি, সেপারেশন করি, কিন্তু আমাদের ইনসিনারেটর মেশিন নাই বিধায় এটা আমাদের হাতে করতে হয়। স্থানীয়দের অভিযোগ, স্টেশনটির 1 কিলোমিটারের মধ্যে যাদের বাড়িঘর তারা থাকতে পারেন না, অন্তহীন ভোগান্তিতে থাকেন অন্যত্র বাসা ভাড়ায়। পশু পাখি এসব আবর্জনা ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায়। এতে পরিবেশ দূষণের সঙ্গে বাড়ছে নানা রোগাক্রান্তের সংখ্যাও। শ্বাসকষ্ট তো আছেই, যে গন্ধে, তারপরে আটতে অনেক সমস্যা হয়। বাড়ি ঘরে থাকতে পারি না, কোনো মেহমান আসছেও থাকে না। ভোগান্তির কথা স্বীকার করলেও বরাবরের মতো ডাম্পিং এর জন্য নতুন জায়গা খোঁজার আশ্বাস কর্তৃপক্ষের। চারপাশে বাউন্ডারি ওয়াল যেটা, ওটাও আমরা করা হয়নি, আমরা ওটা চেষ্টা করতেছি এবং একই সাথে নতুন করে আমরা জায়গাও দেখতেছি। 58 কিলোমিটারের বরিশাল নগরীতে প্রায় 6 লাখ মানুষের বসবাস। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। আমনের বাম্পার ফলনেও পটুয়াখালীতে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ধানের উৎপাদন খরচ বাড়ায় লোকসানের সংখ্যা। কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি কৃষকের। আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদী থেকে শিকার করা হচ্ছে জাটকা। নিষিদ্ধ জালে ধরা এসব মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না স্থানীয় প্রশাসন। এতে ইলিশের উৎপাদন হুমকিতে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তবে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। ভোলার শিবপুর মাছঘাটে 4 থেকে 6 ইঞ্চি আকারের ইলিশের পোনা বিক্রির জন্য ঝুড়িতে সাজাচ্ছেন এক ব্যাপারী। অথচ 10 ইঞ্চির নিচে ইলিশের পোনা শিকার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। জেলেরা জানান, মৎস্য বিভাগের অভিযান চললে ঝাটকা উঠানামা ও বেচাকেনা বন্ধ করে দেয় আড়ত মালিক ও ব্যাপারীরা। কিন্তু তারা চলে যাওয়ার পরপরই আগের মতো আবারও শুরু হয় বেচাকেনা। তবে অভাবের কারণে বাধ্য হয়ে ঝাটকা ধরার কথা জানালেন তারা। বড় ইলিশ পাই না, কথা একটু ঝাটকা ধরে আরি, কিস্তি মিস্তি চালানোর লেগে আরি। কুচা জাল দিয়ে মাছগুলা ধরে আমাদের সম্পদ নষ্ট করে ফেলায়। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জালসহ ধরা পড়ছে জেলেরা। তারপরও থামছে না ঝাটকা নিধন। মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই অভিযান চলমান রয়েছে। এছাড়া আমরা জেলেদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। তবে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। সরাসরি টার্গেট করে জাটকা ধরার মতো সেই পরিবেশ এবং সেই সুযোগ এখন নাই। আইন শৃঙ্খলা বাহিনী সহ মৎস্য বিভাগ এবং প্রশাসন যথেষ্ট তৎপর। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,000 মেট্রিক টন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময় আরও থাকছে। সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও নেই ন্যূনতম যাত্রী সেবা। জরাজীর্ণ বরগুনার 15টি খেয়াঘাট। শিগগিরই সমাধানের আশ্বাস প্রশাসনের। পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। সার, কীটনাশক সহ কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ তোলায় কষ্টসাধ্য বলে দাবি তাদের। তবে ধানের দাম ঠিক রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। আমন ধান উৎপাদনে সারা দেশে চতুর্থ স্থানে আছে পটুয়াখালী। প্রতি বছরের মতো চলতি মৌসুমেও জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। তারপরও খুশি নন কৃষক। বর্তমান বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকায়। সারেও দাম বেশি, ওষুধের দাম বেশি, সব জিনিসই দাম বেশি, কিন্তু আমাদের ধানটায় দাম কম পাইতেছি। সরকার যদি আমার কাছ থেকে সরাসরি কিনতে,
হ্যালে আমরা মূল্যটা পাইতাম। তবে ডিলারদের দাবি ইউরিয়া সারের মূল্য বাড়লেও অন্য সার এবং কীটনাশকের দাম স্বাভাবিক আছে। আমরা সার ওষুধ ওই মূল্য তালিকা অনুযায়ী আমরা বিক্রি করি। বাজারকে মনিটরিং করছি যাতে কোনো তৃতীয় পক্ষ বা দালালরা এসে কৃষকদেরকে মূল্যের ক্ষেত্রে বঞ্চিত বা প্রতারিত করতে না পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পটুয়াখালীতে আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য ২,৪০০ কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। পিরোজপুরে পুরাতন ডিসি অফিস, পুলিশ লাইন্স সহ ঝুঁকিপূর্ণ অবস্থায় সরকারি বেসরকারি অর্ধশত ভবন। আতঙ্কে সেখানকার কর্মকর্তা, কর্মচারী ও বাসিন্দারা। গণপূর্ত অধিদপ্তর বলছে মেরামতে কিছু ভবন ঝুঁকিমুক্ত করা হবে, বাকিগুলোকে অপসারণের প্রক্রিয়া চলছে। জিয়াউল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পিরোজপুর ১.৫ শতাধিক বছরের পুরনো একটি মহকুমা, যা ১৯৮৬ সালে জেলায় উন্নীত হয়। তবে জেলার বেশিরভাগ সরকারি ভবনই পুরনো রয়ে গেছে, যার উল্লেখযোগ্য অংশই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণের তালিকায় আরও রয়েছে হাসপাতাল ও পুলিশ লাইন্সের মতো গুরুত্বপূর্ণ সরকারি অফিসের ভবনও। এছাড়া গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেট, যেখানে ঝুঁকি নিয়ে বহাল তবিয়তে চলছে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম। ভাঙ্গে পড়বে এরকম সম্ভাবনা এখানে আসলে আমাদের মনের ভিতরে ভয় থাকে। কালেক্টরেট ভবনে একটি স্কুল পরিচালিত হচ্ছে এবং সেটি ঝুঁকির মধ্য দিয়ে হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর বলছে মেরামতে ঝুঁকিমুক্ত করা সম্ভব ভবনগুলোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নির্মাণ করেছি এরকম 17টি ভবন, আমরা তালিকা করে অলরেডি আমাদের মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নিকট প্রেরণ করা হয়েছে। জেলায় সরকারি বেসরকারি সহ অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণের তালিকায়। সময় সংবাদ, পিরোজপুর। প্রতি বছর বরগুনার 15টি খেয়াঘাট থেকে কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার, অথচ সব ঘাটে নেই যাত্রী ছাউনি, আবার কোথাও থাকতেও সেটি দখল হয়ে গেছে, এমনকি নেই কোনো শৌচাগার। এতে ক্ষুব্ধ যাত্রীরা। তবে শিগগিরই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ১,৭,০০,০০০ টাকায় ইজারা দেওয়া হয়েছে বরগুনার বড়ইতলা বাইনচটকি খেয়াঘাট। এ ঘাটের বাইনচটকি পারের যাত্রী ছাউনির বেহাল দশা, আর বড়ইতলা পারের যাত্রী ছাউনিটি বর্তমানে বেদখল। একই অবস্থা ১,৫৩,০০,০০০ টাকায় ইজারা দেয়া আমতলী পুরাকাটা খেয়াঘাটেরও। প্রতি বছর 15টি খেয়াঘাট ইজারা দেয় জেলা পরিষদ। এসব ঘাট থেকে ট্রলারে করে প্রতিদিন লক্ষাধিক মানুষ নদী পার হন। যাত্রীদের অভিযোগ, এ খাত থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও যাত্রীদের ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি। দুই পারি দুইটা যাত্রী ছাউনি আছে জেলা পরিষদ কর্তৃক নামে যাত্রী ছাউনি, কিন্তু এখানে ওই উপরে টিন নেই, সাইডে বেড়া নাই, কোনো কিছুই যাত্রীদের সুবিধার জন্য এখানে নেই এবং এ বিষয়ে অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে শিগগিরই ঘাটগুলোতে যাত্রী সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এস্টিমেট করার পরে এগুলো আমরা আমাদের মিনিস্ট্রিতে পাঠাবো, মিনিস্ট্রি থেকে অনুমোদন আসলে আমরা শীঘ্রই এগুলো টেন্ডার দিয়ে কাজ শুরু করব। জেলা পরিষদের তথ্য মতে চলতি বছর বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দেওয়া হয়েছে 5,22,00,000 টাকায়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের ভেতর মিলল মেছো বাঘের 5টি ছানা। সকালে শহরের কৃষ্ণকাঠি এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় সেপটিক ট্যাঙ্কের মধ্যে বিড়ালের মতো কয়েকটি প্রাণী দেখতে পান তারা। পরে ট্যাঙ্কের ভেতরে নেমে উদ্ধার করা হয় 5টি মেছো বাঘের ছানা। শ্রমিকরা জানান, ভবনটির পাশে ঘন জঙ্গল রয়েছে। এ স্থানকে নিরাপদ ভেবে মা বাঘ বাচ্চা প্রসব করেছে বলে ধারণা তাদের। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত বছরের 9 নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। প্রায় 2 মাস পর 6 জানুয়ারি রাতে চালু হয় এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 5 জানুয়ারি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা শাখার অফিস ভাঙচুর ও মালামাল লুটপাট করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে 11 জানুয়ারি নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে সমিতির সদস্যরা। এ সময় হামলার ঘটনায় শিগগিরই গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু চালুর পরও দক্ষিণাঞ্চলে গড়ে উঠছে না কাঙ্ক্ষিত শিল্প কারখানা, বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ, খালি পড়ে আছে বেসিক শিল্পনগরের বেশিরভাগ প্লট। এবং আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদীতে জাটকা শিকার, নিষিদ্ধ জালে ধরা মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই, হুমকিতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।